যে বয়সে রূপকথার গল্প শোনার কথা, সেই বয়সে একটি শিশুর চোখের সামনে নেমে এলো পৃথিবীর সবথেকে অন্ধকার রাত। বাবা মায়ের নিথর রক্তাক্ত দেহ দেখার পর সে পাথর হয়ে গেছে। আজও তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয়নি। ছোট্ট সৃষ্টি কি কোনোদিন বলতে পারবে সেই রাতে আসলে কি ঘটেছিল? কে তার বাবা মায়ের খুনি? পেশাগত সততা বনাম ক্ষমতার দাপট, এই অসম লড়াইয়ে বলি হতে হলো এক অকুতভয় সাংবাদিক দম্পতিকে। তদন্ত টেবিলে একে একে উঠে আসছে রোমহর্ষক সব থিওরি। কেউ বলছে প্রতিশোধ, কেউ বলছে লালসা, আবার কেউ বলছে স্রেফ ডাকাতি। কিন্তু সত্যটা কি আসলেই এত সহজ? ন্যায় বিচার কি আদৌ মিলবে, নাকি ফাইলের স্তূপে চাপা পড়ে যাবে আরও একটি বিচারহীনতার গল্প? ঠিক এমনই সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে নির্মিত রাইহান রাফির অমীমাংসিত মুভিটির কাহিনী একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যা আপনাকে পুরোটা সময় ধরে রাখবে। তো চলুন কথা না বলে সরাসরি চলে যায় মূল গল্পে। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় পঞ্চম মাত্রা নামক একটি জনপ্রিয় পলিটিক্যাল টক শোতে। আজকের শোয়ের হোস্ট তুখোর সাংবাদিক অর্ণব শাহরিয়ার, আর তার বিপরীতে গেস্ট হিসাবে বসে আছেন আসন্ন জাতীয় নির্বাচনের আলোচিত প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্বঘোষিত সমাজসেবক খালিকুজ্জামান হক। অর্ণব শুরুতেই এক বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দেয়। সে জিজ্ঞেস করে, আপনার দান খয়রাতের হাত তো বেশ লম্বা, কিন্তু এই টাকার উৎসটা কি? প্রশ্নটা শুনে খালিকুজ্জামানের মুখের হাসি উড়ে যায়। কিছুটা আমতা আমতা করে তিনি উত্তর দেন, কেন, আমার ব্যবসা থেকে আসে। অর্ণব এবার পাল্টা আক্রমণ করে বলে, কিন্তু আপনার নির্বাচনী হলফনামা বলছে আপনার মোট সম্পদের পরিমাণ মাত্র 16 লক্ষ টাকা। তাহলে কোটি কোটি টাকা আপনি দান করেন কিভাবে? খালিকুজ্জামান এবার পুরোপুরি থমকে যান। অর্ণব এখানেই থামে না, সে আরো যোগ করে, পত্রিকায় এসেছে কানাডার বেগমপাড়ায় আপনার একটা বিলাসবহুল বাড়ি আছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ঠিক এই মুহূর্তে দৃশ্যপট বদলে যায়। আমাদের নিয়ে আসা হয় বর্তমান সময়ে। আসলে এতক্ষণ এই টকশোর ফুটেজটি দেখছিলেন একজন স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার এবং তার টিম। আশ্চর্যের বিষয় হলো, এই টকশোটি যেদিন লাইভ প্রচার হচ্ছিল, ঠিক সেই রাতেই নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি অর্ণব এবং তার স্ত্রী নিতু। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা হয়নি। তাই নতুন করে তদন্ত শুরু করতে স্পেশাল অফিসার ডেকে পাঠান এই কেসের প্রথম তদন্তকারী কর্মকর্তা মহসিনকে। মহসিন স্মৃতিহাত্রে বলা শুরু করেন, সেদিন সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। দেখি 2 রুমে 2টি নিথর দেহ পড়ে আছে। স্পেশাল অফিসার জিজ্ঞেস করেন, কাউকে কি অ্যারেস্ট করেছিলেন? মহসিন জানাই, শুরুতে সন্দেহভাজন হিসাবে কেয়ারটেকার এবং নিতুর ভাইকে ধরা হলেও পরে নিতুর ভাইকে ছেড়ে দেওয়া হয়। কেয়ারটেকার বর্তমানে জেল হাজতে আছেন। তবে মহসিনের মনে একটা খটকা এখনো রয়ে গেছে। তিনি পরিষ্কার বলেন, স্যার, আমার সন্দেহ ওই খালিকুজ্জামানের উপর, কারণ টকশোতে তাকে তুলোধরা করার কয়েক ঘন্টার মধ্যেই মার্ডারটা ঘটে। এবার কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায় হত্যাকাণ্ডের ঠিক 4 ঘন্টা আগে। এইচটিভি কার্যালয়ে টকশোতে অংশ নিতে আসেন খালিকুজ্জামান। স্টুডিওতে ঢোকার আগে তিনি অর্ণবের সাথে দেখা করে টোপ দেন, নির্বাচন পর্যন্ত আমাকে একটু সাপোর্ট দাও অর্ণব, জেতার পর তোমাকে আস্ত একটা টিভি চ্যানেলের মালিক বানিয়ে দেব। অর্ণব তখন কৌশলে তার কথায় সায় দেয়। এরপর শুরু হয় মেকআপের পালা। খালিকুজ্জামান মেকআপ ম্যানকে নির্দেশ দেন তাকে যেন একদম ইনোসেন্ট বা নিষ্পাপ দেখায়। অর্ণব স্টুডিওতে ঢুকে তাকে দেখে টিপ্পনি কেটে বলে, মেকআপের পর তো আপনাকে আসলেই খুবই ইনোসেন্ট লাগছে। উত্তরে আত্মবিশ্বাসের সাথে খালিকুজ্জামান বলেন, আমি তো জন্মগতভাবেই ইনোসেন্ট। কিন্তু লাইভ শো শুরু হতেই দৃশ্যপট বদলে যায়। অর্ণব একের পর এক খালিকুজ্জামানের দুর্নীতির ফাইল খোলা শুরু করে। বেগমপাড়ার বাড়ি নিয়ে চাপ দিলে খালিকুজ্জামান সরাসরি অস্বীকার করেন। এমনকি মানি লন্ডারিং এর অভিযোগ তুললে তিনি প্রচন্ড বিচলিত হয়ে পড়েন। ওদিকে কন্ট্রোল রুম থেকে প্রডিউসার অর্ণবকে বারবার সতর্ক করছিলেন যেন সে স্ক্রিপ্টের বাইরে কোনো প্রশ্ন না করে। কিন্তু অর্ণব আজ আপোষহীন। সে এবার করোনার সময়কার প্রাণ আত্মসাৎ আর ভুয়া করোনা রিপোর্টের কেলেঙ্কারি সামনে নিয়ে আসে। খালিকুজ্জামান তখন রাগে ফুঁসছিলেন। অর্ণব যখন সরাসরি অভিযোগ তোলে যে খালিকুজ্জামানের প্রতিষ্ঠান করোনাকালীন ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লাইভ ক্যামেরার সামনেই মেজাজ হারিয়ে ফেলেন খালিকুজ্জামান। তিনি চিৎকার করে অর্ণবকে শাসিয়ে বলেন, বিরোধী দলের টাকা খেয়ে তুই আমার পিছনে লেগেছিস, মনে রাখিস এর পরিণাম হবে ভয়াবহ। এই খোলাখুলি হুমকি দিয়ে তিনি স্টুডিও ছেড়ে চলে যান। এই লাইভ ফুটেজটি বর্তমানে বসে দেখছিলেন স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার
ওদিকে সেই রাতের ফ্ল্যাশব্যাকে দেখা যায় টক শো শেষ হতেই প্রডিউসার অর্ণবকে কড়া কথা শুনিয়ে দেন। তিনি বলেন, তোমাকে বারবার করে বলেছি স্ক্রিপ্টের বাইরে যেও না, লোকটা অনেক পাওয়ারফুল। অর্ণব দমে না গিয়ে জানায় সে কোনো মিথ্যা বলেনি। প্রডিউসার তখন তাকে আপাতত বাড়িতে চলে যেতে বলেন। অর্ণব বাড়ি ফেরার পথে স্ত্রীর জন্য একগুচ্ছ ফুল কিনে নিয়ে আসে। বাড়িতে পা রাখতেই তার স্ত্রী নিতু অফিসের ঝামেলার কথা জানতে চায়। অর্ণব খানিকটা ব্যঙ্গ করেই বলে, এক দুর্নীতিবাজ ভিআইপিকে আজ উচিত শিক্ষা দিয়েছি। নিতু রাগ করলেও অর্ণবের আনা ফুল দেখে শেষ পর্যন্ত শান্ত হয়। তবে তাদের একমাত্র মেয়ে সৃষ্টির মন খারাপ ছিল, কারণ বাবা তাকে কথা দিয়েও বাইরে ঘুরতে নিয়ে যেতে পারেনি। পরে অর্ণব চকলেট দিয়ে মেয়ের অভিমান ভাঙায়। গল্পে এবার আছে সেই হাড়হিম করা রাত। হত্যাকাণ্ডের ঠিক 10 মিনিট আগের ঘটনা। নিতু অর্ণবকে জানায়, আমি এমন এক গোপন তথ্য পেয়েছি যা পুরো বাংলাদেশ কাঁপিয়ে দেবে। অর্ণব জিজ্ঞেস করে, আজ কয়টা হুমকি পেলে? নিতু সাহসের সাথে জানায়, 2 বার। অর্ণব তখন গর্ব করে বলে, আমার সাহসী বউ। মেয়েটি ঘুমিয়ে পড়লে অর্ণব তাকে তার ঘরে রেখে আসে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আবারও দৃশ্যপাট ফেরে বর্তমানে। মহসিন সাহেব জানান, স্যার, সিসিটিভির ফুটেজে আমরা রবিন আর সোহেল নামের দুজনকে ওই এলাকায় সন্দেহভাজনভাবে ঘুরতে দেখেছিলাম। সেই রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে অর্ণব দরজা খুলতেই তারা বিপদে পড়ার অভিনয় করে ভেতরে ঢোকে। কিন্তু ভেতরে ঢুকেই তাদের রূপ বদলে যায়। রবিন অর্ণবকে মারতে মারতে বলতে থাকে, খুব তো সাংবাদিকতা দেখাও, লিডারকে অপমান করার সাহস পাও কোথায়? চিৎকার শুনে নিতু অন্য রুম থেকে বেরিয়ে আসতেই সোহেল তাকে আক্রমণ করে ঘরে নিয়ে যায় এবং এক পর্যায়ে নিতুকে মেরে ফেলে। সোহেল কাঁপতে কাঁপতে রবিনকে বলে, ভাই, বড় ভুল হয়ে গেছে। আসলে নেতা তাদের পাঠিয়েছিল শুধুমাত্র ভয় দেখাতে, খুন করতে নয়। এরপর তারা ঘটনাটি ধামাচাপা দিতে গিয়ে অর্ণবকেও নৃশংসভাবে হত্যা করে এবং ডাকাতির নাটক সাজাতে ল্যাপটপ নিয়ে সেখান থেকে চম্পট দেয়। তারা সিদ্ধান্ত নেয় গা ঢাকা দিয়ে দ্রুত বিদেশ চলে যাবে। বর্তমান তদন্তে মহসিন এখনো বিশ্বাস করেন এই খুনের পেছনে খালিকুজ্জামানই আছেন। যদিও খালিকুজ্জামান দাবি করেছেন টকশোর ওই হুমকি ছিল নিছক হিট অব দ্য মোমেন্ট, কিন্তু তদন্ত কমিটির বাকিরা মনে করেন শুধুমাত্র টকশোর রাগের মাথায় কেউ এমন খুন করবে না। ঠিক তখনই অন্য একজন তদন্তকারী অফিসার এক নতুন মোড় নিয়ে আসেন। তিনি দাবি করেন, আমার তদন্ত বলছে খুনটা রাজনৈতিক নয়, বরং এর পেছনে আছে নিতুর কলিগ এবং ক্যামেরা পার্সন সাফায়েত। এটি ছিল একটি একতরফা ও বিকৃত প্রেমের পরিণতি। স্পেশাল অফিসার যখন পুরো বিষয়টা বিস্তারিত জানতে চান, তখন তদন্তকারী কর্মকর্তা সাফায়েতকে নিয়ে তার চাঞ্চল্যকর তথ্যগুলো পেশ করেন। তিনি জানান, নিতুর কলিগদের সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে সাফায়েত নিতুর প্রতি এক ভয়াবহ আসক্তিতে ভুগছিল। এটি ছিল একতরফা ও বিপজ্জনক প্রেম। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, একদিন অ্যাসাইনমেন্টে থাকাকালীন সাফায়েত হঠাৎ নিতুকে ফুল দিয়ে বসে। নিতু ওকে ছোট ভাইয়ের মতো দেখত, তাই হাসি মুখে বলে, তোর দেওয়া ড্রেসটাই তো পরে আছি, আবার ফুল কেন? নিতু ওকে তুই করে সম্বোধন করত, কারণ সাফায়েত বয়সে ছোট ছিল। কিন্তু সাফায়েতের মনের ভিতর তখন অন্য কিছু চলছিল। তদন্ত টেবিলে থাকা অন্য এক অফিসার তন্ময় কিছুটা টিপ্পনি কেটে বলে, আপনি কি সব কেসেই প্রেমের গন্ধ পান? জবাবে ওই কর্মকর্তা সাফায়েতের ফোন থেকে উদ্ধার করা একটা ভিডিও প্লে করেন। ভিডিওতে দেখা যায় একটি ইনভেস্টিগেশনের ফাঁকে সাফায়েত নিতুর ভিডিও করছে আর হাসতে হাসতে বলছে, তুমি যদি আমার রানী না হও তবে তোমাকে মেরে আমি নিজ হাতে ফাঁসির দড়ি গলায় পড়ব। সাফায়েত কথাটি গল্পের ঢঙে বললেও এর আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক ইচ্ছা। স্পেশাল অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করেন, সাফায়েত কি জানতো না যে নিতু বিবাহিত? অফিসার জানান, হ্যাঁ জানতো, কিন্তু কিছু মানুষের প্রেম কোনো সামাজিক বাধার তোয়াক্কা করে না। এরপর সাফায়েতের সেই পাগলামি চরম পর্যায়ে দেখানো হয়। একদিন সে নিতুকে নির্জনে ডেকে কাঁপা কাঁপা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি নিতু। নিতু সহজভাবে উত্তর দেয়, আমিও তো তোকে ভালোবাসি রে ভাই। কিন্তু সাফায়েত এবার চিৎকার করে ওঠে, ভাই হিসেবে নয়, প্রেমিকার চোখে দেখি আমি তোমাকে। তুমি অর্ণবকে ডিভোর্স দাও, আমি তোমার বাচ্চাকে নিজের পরিচয় দিয়ে বড় করব। এমন বিকৃত প্রস্তাব শুনে নিতু আর নিজেকে সামলাতে পারেনি। সে সাফায়েতকে পরপর দুটি কড়াভাবে চড় মারে এবং সাফ জানিয়ে দেয় যেন এই মুখ সে আর কোনোদিন না দেখায়। পরবর্তীতে নিতু তাকে নিজের টিম থেকেও বাদ দিয়ে দেয়। এতে সাফায়েত আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। সে হুমকি দেয়, আমি অর্ণবের কাছে গিয়ে সব বলে দেব যে আমরা একে অপরকে ভালোবাসি। নিতু তখন তাকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে আমি ম্যানেজমেন্টের কাছে কমপ্লেইন দিতে বাধ্য হব। দৃশ্যপট এবার ফিরে হত্যাকাণ্ডের ঠিক 3 ঘন্টা আগের ঘটনায়।
অফিস শেষ করে নিতু বাসায় ফিরতেই ছোট মেয়ে সৃষ্টি তার বাবার কথা জিজ্ঞেস করে, কারণ আজ অর্ণবের তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। নিতু অর্ণবকে ফোন করলে অর্ণব জানায় আজ তো সেই প্রভাবশালী গেস্ট আসার কথা, শো শেষ করে ফিরতে 1.5 ঘন্টা দেরি হবে। আজকের দিনটা একটু সামলে নাও। বাবার না আসার খবর শুনে ছোট্ট সৃষ্টি অভিমানে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অর্ণব বাসায় ফিরলে নিতু তাকে অফিসের ঝামেলার কথা বলে। এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে অর্ণব যখন নিতুর রিপোর্টের প্রোগ্রেস জানতে চায়, নিতু আত্মবিশ্বাসের সাথে বলে, রিপোর্ট প্রায় তৈরি, এটি পাবলিশ হলে পুরো বাংলাদেশ কেঁপে উঠবে। দম্পতি যখন রাতের ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। অর্ণব দরজা খুলতেই অবাক হয়ে দেখে সামনে সাফায়েত দাঁড়িয়ে। অসময়ে সাফায়েতকে দেখে নিতুও হতবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ফোন ছাড়া এই মাঝরাতে তুই এখানে কেন এলি? অর্ণব যখন দেখলো সাফায়েত এসেছে, সে বিষয়টিকে খুব সহজভাবে নিল। নিতুর প্রশ্ন থামিয়ে দিয়ে সে হাসি মুখে বলল, আরে বাদ দাও তো, মেহমান এসেছে, আগে আপ্যায়ন করো। সাফায়েত জানালো সে ডিম ভাজি দিয়ে ভাত খাবে। নিতু অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরে চলে যায়। এদিকে অর্ণব সাফায়েতকে আশ্বস্ত করে বলে, আজ সারা রাত আড্ডা হবে, আমি শুধু ভেতরের রুমে গিয়ে অফিসের জরুরি কাজটা সেরে আসি। অর্ণব চোখের আড়াল হতেই সাফায়েত তার আসল রূপ দেখায়। সে রান্নাঘরে গিয়ে নিতুর খুব কাছে দাঁড়ায়। নিতু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, 3 মাস পর হুট করে কোত্থেকে উদয় হলি? নতুন কোথাও জয়েন করেছিস? সাফায়েত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচছি না নিতু। অনেক ড্রাগস নিয়েছি তোমাকে ভুলতে, কিন্তু কোনো কাজ হয়নি। কথা বলতে বলতে সে নিতুকে স্পর্শ করার চেষ্টা করে। নিতু প্রচন্ড রেগে গিয়ে বলে, তোর সাহস কত? ঘরে অর্ণব থাকতে তুই আমাকে টাচ করছিস? সাফায়েত তখন উন্মাদ হয়ে যায়। নিতু যখন তাকে বারবার প্রত্যাখ্যান করছিল, ঠিক তখনই সাফায়েত রান্নাঘরের ধারালো ছুরি দিয়ে নিতুর পেটে আঘাত করে। চিৎকার শুনে অর্ণব ছুটে আসতেই সাফায়েত তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে ধরাশায়ী করে। এরপর রক্তাক্ত নিতুর পাশে বসে সে বিড়বিড় করতে থাকে, আমি তোমাকে মারতে চাইনি নিতু, আমি শুধু আমাদের মাঝখানের কাঁটা অর্ণবকে সরিয়ে দিয়েছি। এখন আমাদের পথে আর কেউ নেই। সে নিতুকে কোলে করে বেডে নিয়ে আসে। এরপর অর্ণবের নিথর দেহে একের পর এক ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। শেষে নিতুকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে সে নিজে ওই ঘরেই ড্রাগস নিতে শুরু করে। এই রোমহর্ষক বর্ণনা শুনে তদন্ত কমিটির বাকিরা হেসে আকুল। একজন তো বলেই ফেলল, গল্পটা তো দারুণ সাজিয়েছেন অফিসার। অফিসার গম্ভীর হয়ে জবাব দেন, এটা সাজানো কোনো গল্প নয়। সাফায়েতকে রিমান্ডে নিলেই সব বেরিয়ে আসতো, কিন্তু স্পেশাল অফিসার আশফাক তাকে থামিয়ে দেন। এবার কথা বলা শুরু করেন অফিসার তন্ময়। তিনি তার থিওরি পেশ করে বলেন, আমার কাছে এই এলাকার গত 4 মাসের ক্রাইম রিপোর্ট আছে। এই সময় এখানে 44টি চুরি আর 4টি মার্ডার হয়েছে। অন্য একজন টিপ্পনী কেটে বলে, তার মানে কি দম্পতি চোরদের জন্য দরজা খুলে রেখেছিল? তন্ময় শান্তভাবে উত্তর দেয়, দরজা নয়, চোররা ঢুকেছিল পেছনের কাঁঠাল গাছ পেয়ে। তন্ময়ের বর্ণনায় দেখা যায়, মালিক আর সালিক নামে এক বাপ বেটা ওই রাতে চুরি করতে ঢুকেছিল। ছেলেটি ছিল লম্পট প্রকৃতির। ঘুমন্ত নিতুকে দেখে সে লালুসার বসে কাছে গেলে নিতু জেগে যায়। চিৎকার করতেই চোররা তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারে। এরপর অর্ণব বাধা দিতে আসলে তাকেও তারা শেষ করে দেয়। যদিও তন্ময়ের হাতে আটক হওয়া ওই চোররা অন্যান্য অপরাধ স্বীকার করলেও এই মার্ডারের কথা অস্বীকার করেছে। তবে বাসা থেকে 2টি ল্যাপটপ আর ফোন গায়েব হওয়া এই চুরির থিওরিকেই জোরালো করে। সবশেষে স্পেশাল অফিসার আশফাক তার মোক্ষম চালটি চালেন। তিনি বলেন, আপনাদের সবার থিওরি ভুল। এই খুনটি ছিল আক্রোশমূলক এবং পেশাদার। লক্ষ্য করুন, অর্ণবের চেয়ে নিতুর শরীরে ছুরির আঘাত অনেক বেশি ছিল, অর্থাৎ খুনি নিতুর উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। আশফাক এবার নিতুর পেশাগত জীবনের এক অন্ধকার দিক উন্মোচন করেন। নিতু তখন কেরানীগঞ্জের প্রভাবশালী ওশান গ্রুপের ভূমিদস্যুতা নিয়ে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছিল। সেখানে ওশান গ্রুপের লোকজন জোরপূর্বক সাধারণ মানুষের জমি ভরাট করছিল। নিতু যখন গ্রামবাসীর ইন্টারভিউ নিতে যায়, তখন ওশান গ্রুপের প্রতিনিধিরা তাকে সরাসরি হুমকি দেয়, যদি ভালো চাও তো ওখান থেকে চলে যাও, নয়তো বাড়িতে পুঁতে ফেলবো। নিতু ভয় পাওয়ার পাত্রী ছিল না। সে আড়াল থেকে তাদের এই গুন্ডামির ভিডিও রেকর্ড করে নেয়। ওশান গ্রুপের বসের নির্দেশে প্রতিনিধিরা নিতুর ডিটেলস জোগাড় করতে শুরু করে। তারা বুঝতে পারে এই মেয়েটি তাদের কোটি কোটি টাকার প্রজেক্টের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওশান গ্রুপের প্রতিনিধিরা যখন দেখলো নিতু দম্বার পাত্রী নয়, তারা তার উপর ছায়ার মতো নজরদারি শুরু করে। ওদিকে নিতু অদম্য সাহসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করতে থাকে। সে করিম নামে এক নিঃস্ব ভুক্তভোগীর খোঁজ পায়, যার ঘরবাড়ি কোম্পানিটি কেড়ে নিয়েছে।
করিম যখনই নিজের ভিটেমাটি ফিরে পেতে চেয়েছেন, তাকে জমের দুয়ার দেখানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি আইনের দরজাতেও ওশান গ্রুপের ক্ষমতার দাপটে বিচার মেলেনি। নিতু এই সমস্ত অন্যায়কে তার রিপোর্টে জীবন্ত করে তোলে। হত্যাকাণ্ডের মাত্র 3 দিন আগে নিতুকে শেষবারের মতো সতর্কবার্তা পাঠানো হয়, কিন্তু অকুতোভয় নিতু অর্ণবকে বলে, হুমকি যখন বাড়ছে তার মানে আমি একদম সঠিক ক্ষতস্থানে আঘাত করেছি। এই অদম্য জেদি অজান্তে ডেকে আনে তাদের জীবনের কালবেলা। সেই অভিশপ্ত রাতে ওশান গ্রুপের একদল সশস্ত্র জল্লাদ অর্ণবদের বাসায় হানা দেয়। তারা অর্ণবের গলায় ধারালো ছুরি ধরে নিতুকে বাধ্য করে সমস্ত গবেষণালব্ধ প্রমাণ, ফোন এবং ল্যাপটপ তাদের হাতে তুলে দিতে। সব হাতিয়ে নেওয়ার পর তারা যখন অর্ণবকে ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই অর্ণব এক চরম আত্মঘাতী ভুল করে বসে। সে বলে ওঠে, ল্যাপটপ নিয়ে গেলেও লাভ নেই, সব এভিডেন্সের ব্যাকআপ আমাদের সেফ জোনে আছে। এই কথাতেই পরিস্থিতি নরকে পরিণত হয়। প্রতিনিধিরা আবার অর্ণবকে পৈশাচিক উল্লাসে কবজা করে। তারা নিতুকে 5 কোটি টাকার টোপ দিয়ে সেই তথ্যের হদিস জানতে চায়। নিতু বারবার আকুতি করে বলতে থাকে যে অর্ণব কিছুই জানে না, সব তথ্য তো ল্যাপটপেই ছিল। কিন্তু রক্তপিপাসু প্রতিনিধিরা তা বিশ্বাস করেনি। তাদের বসের অলিখিত নির্দেশ ছিল, এই দম্পতিকে এমন এক শিক্ষা দাও যেন পুরো সাংবাদিক সমাজ ভয়ে কুঁকড়ে যায়। তদন্তকারী কর্মকর্তা আশফাক তার বক্তব্য শেষ করে একটি ভয়ানক তথ্য দেন। তিনি জানান, খুনের পর ওশান গ্রুপের বিরুদ্ধে করা সমস্ত ফুটেজ চ্যানেল অফিস থেকে রহস্যজনকভাবে ভস্মীভূত করা হয়েছে, যেখানে স্বয়ং চ্যানেল মালিকের হাত থাকতে পারে। ল্যাপটপটি মূলত নিখোঁজ করা হয়েছে ওশান গ্রুপের কর্ণধার শামস আলমের অন্ধকার সাম্রাজ্যের তথ্যগুলো চিরতরে মুছে ফেলার জন্য। এই পর্যায়ে ফরেন্সিক অফিসার এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, আপনাদের কেন মনে হচ্ছে খুনিরা অপেশাদার ছিল? আসলে এটি ছিল একটি নিখুঁত প্রি প্ল্যান্ড এবং প্রফেশনাল মার্ডার। তারা ইচ্ছা করে ঘর এলোমেলো করেছে এবং এলোপাথারি ছুরিকাঘাত করে এমন একটা ছদ্মবেশ তৈরি করেছে যাতে মনে হয় এটি কোনো অখ্যাত চোর বা হিতাহিত জ্ঞানহীন কারো কাজ। দুর্ভাগ্যবশত ঘটনার পরপরই পুলিশ ক্রাইম সিনটি যথাযথভাবে কর্ডন করেনি। ফলে সাংবাদিক ও উৎসুক মানুষের মিছিল, অনেক সূক্ষ্ম প্রমাণ ও ফিঙ্গারপ্রিন্ট ধূলিসাৎ হয়ে যায়। যে গুটি কয়েক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল তাও দেশের কোনো ডাটাবেসের অপরাধীর সাথে মেলেনি। গল্পের সবচাইতে করুণ অংশটি হলো সেই নিষ্পাপ শিশু সৃষ্টির দৃষ্টিভঙ্গি। সন্ধ্যা থেকে সে তার বাবার জন্য রাজকন্যার মতো সেজে অপেক্ষা করছিল। বাবা ফেরার পর যখন পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই এক বুক ফাটা চিৎকারে তার স্বপ্ন টুটে যায়। জানালার পর্দা সরিয়ে সে যা দেখেছিল তা কোনো শিশুর জন্য দেখা সম্ভব নয়। নিজের জন্মদাতার নিথর রক্তাক্ত দেহ দেখার পর সেই যে সে পাথর হয়ে গেছে, আজও তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয়নি। সৃষ্টি এখন এক জীবন্ত লাশ। তদন্তের এই পর্যায়ে মহসিন সাহেব অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, এতটুকু একটা বাচ্চা মেয়ে যে নিজের চোখের সামনে বাবা মায়ের নৃশংস মৃত্যু দেখেছে, তাকে আমি কিভাবে জেরা করি বলুন? এটা কি মানবিক? উপস্থিত সবার নীরবতা জানিয়ে দেয়, সৃষ্টির কাছ থেকে তথ্য আদায় করা প্রায় অসম্ভব। স্পেশাল অফিসার আশফাক সবার বক্তব্য শোনার পর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা যতগুলো থিওরি শুনলাম তাতে একটি বিষয় পরিষ্কার, খুনিরা কিন্তু দরজা ভেঙে ঢোকেনি। তার মানে কিলার হয় অর্ণব নিতুর পূর্ব পরিচিত ছিল, অথবা সে আগে থেকেই বাড়ির ভেতরে ওত পেতে ছিল। ঠিক তখনই ফরেন্সিক অফিসার এক নতুন এবং শিহরণ জায়গা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমার মাথায় একটা বিষয় বারবার ঘুরপাক খাচ্ছে। মার্ডারের সময় অর্ণব বা নিতুর শরীরে ধস্তাধস্তির তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি, অথচ মৃত্যু ভয়ে মানুষ তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে। তাহলে কি খুনিরা তাদের আগে থেকেই কোনো মাদক বা বিষ খাইয়ে অচেতন করে দিয়েছিল? যদি সেদিন তাদের ভিসেরা টেস্ট করা হতো তবে হয়তো আসল তথ্য বেরিয়ে আসতো। আশফাক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করেন, ভিসেরা টেস্ট কেন করা হয়নি তখন? ফরেন্সিক অফিসার আফসোসের স্বরে জানান, তখন তাড়াহুড়ো আর চাপের মুখে বিষয়টি মাথায় আসেনি। আর যখন মাথায় এলো ততক্ষণে লাশ দাফন হয়ে গেছে এবং ময়না তদন্তের রিপোর্ট জমা পড়ে গেছে। সবশেষে এই স্পেশাল মিটিংয়ে এক চূড়ান্ত ও কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। সত্যের সন্ধানে কবর থেকে লাশ তুলে পুনরায় ভিসেরা পরীক্ষা করা হবে। পরের দিন প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় সেই বিষাদময় প্রক্রিয়া। বাড়ির পাশে চিরনিদ্রায় শায়িত দম্পতির কবর খোঁড়া শুরু হয়। সেখানে দাঁড়িয়ে ছিল ছোট্ট সৃষ্টি, যে বয়সে রূপকথার গল্প শোনার কথা, সেই বয়সে সে অপলক দৃষ্টিতে নিজের বাবা মায়ের নিথর দেহের পুনরায় কবর থেকে ওঠা দেখছে। তার সেই পাথর হয়ে যাওয়া চাহনি যেন বলছিল, সে শুধু তার বাবা মাকেই হারায়নি, জীবনের সব মানেই হারিয়ে ফেলেছে। দুর্ভাগ্যবশত এত কিছুর পরেও রহস্যের জট আর খোলে না।
কোনো অকাট্য প্রমাণ না পাওয়ায় কেসটি আবারও অমীমাংসিতই রয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অর্ণব এবং নিতু দুজনেই সত্য প্রকাশে আপোষহীন ছিলেন। তারা আমাদের শিখিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ করা কতটা সাহসের কাজ। তবে এই গল্পটি আমাদের এটাও মনে করিয়ে দেয় যে বড় কোনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সময় ব্যক্তিগত নিরাপত্তা এবং সতর্কতাকে কখনোই অবহেলা করা উচিত নয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।